গুড আফটারনুন ফ্রেন্ডস। আপনারা সবাই দেখেছেন আজকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি সাইটে যে অ্যাডভার্টাইজমেন্ট ক্যালেন্ডার দেওয়া আছে সেখানে 52 সিরিয়াল নাম্বারে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে খুব ভালোভাবে ওখানে ডিটেলস বলা আছে যে কবে এক্সাম হতে পারে এবং কবে অ্যাডভার্টাইজমেন্ট না পাবলিশড হতে পারে সেটা সম্পর্কে কিন্তু ওখানে ডিটেলস বলা আছে। আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন যেটা সমস্যা হচ্ছে আমাদের আমাদের তাহলে পরীক্ষাটার এক্সামিনেশান প্রবাবল ডেট অফ এক্সামিনেশানটা কিন্তু খুব কাছে। ওখানে দেখছেন আপনারা যে মার্চ মাসের শেষের দিকে কিন্তু প্রবাবল একটা ডেট অফ এক্সামিনেশানের ডেট কিন্তু ওরা বলে দিচ্ছে। তো যদি এই জানুয়ারি মাসের অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় এবং মার্চ মাসের শেষে এক্সাম হয় তাহলে আমাদের হাতে খুব বেশি হলে আর 2 থেকে আড়াই মাস সময় আছে। আজকে জানুয়ারির মিড জানুয়ারি টু এন্ড অফ দ্য মার্চ, তাহলে আমাদের হাতে জোর 2.5 মাস সময় আছে। তাহলে এই 2.5 মাসের মধ্যে 2 থেকে আড়াই মাসের মধ্যে একটা এত বড় সিলেবাস আমাদের কভার করা ইট ইজ টু ডিফিকাল্ট। এটা সত্যিই একটা বড় টাস্ক। তো তার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড আছেন, যারা যারা চাইছেন যে এই বছর 8 বছর যাদের পূর্ণ হয়ে যাচ্ছে, এটা ধরা হয় কবে থেকে, যেদিন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হবে সেই দিন যদি আপনারা 8 বছর চাকরি কমপ্লিট করে ফেলেন, মিনিমাম 3600 জিপি স্কেলে, মানে গ্রেড পে 3600 স্কেলে যদি 8 বছর কমপ্লিট করে ফেলেন তাহলেই আপনারা পরীক্ষাতে কিন্তু অ্যাপিয়ার হওয়ার এলিজিবিলিটি অর্জন করবেন। তাহলে পরীক্ষায় বসার এলিজিবিলিটি অর্জন করলে কিন্তু আপনাদের হাতে 3 মাস, জোর 2.5 থেকে 3 মাস হাতে সময় আছে। এর মধ্যেই কিন্তু আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে। তাহলে তৈরি হতে গেলে একটু সিলেবাসটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা দেখছি যে কত নাম্বারের টোটাল পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের লিমিটেড ডিপার্টমেন্টালে ফুল মার্কস হচ্ছে আমাদের 50 মার্কস। এটা আপনারা জানেন। আমি জাস্ট একটু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সবার প্রথম আমাদের 1 নাম্বার সাবজেক্টে কি আছে, ইংলিশ। ইংলিশের জন্য আমাদের 1.5 ঘন্টা টাইম, ফুল মার্কস আছে 50 নাম্বার। এখানে কি কি থাকে ইংরাজিতে? ইংরাজিতে নর্মালি প্রেসি রাইটিং একটা থাকে, একটা রিপোর্ট রাইটিং থাকে, আর একটা লেটার রাইটিং থাকে প্রবাবলি। এবার কখনো কখনো কোনো ইয়ারে হয়তো রিপোর্টের জায়গায় অন্য কিছু একটা এসে রাইটিং দিয়ে দিতে পারে। মানে এইরকম 3টে আপনাকে করতে হবে। তার জন্য টোটাল মার্কস থাকে 50 মার্কস, টাইম থাকে আপনাদের হাতে টোটাল 1.5 ঘন্টা। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি বলি, এখানে খুব বেশি হলে নাম্বার আপনাদের কিন্তু ইংরাজির ক্ষেত্রে খুব বেশি একটা গড় নাম্বার আসে 30 to 35, কিন্তু খুব ভালো লিখলে 35, 36 এরকম নাম্বার কিন্তু আসে। তাহলে এই জায়গাগুলো কিন্তু একটা এসে টাইপের কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট টু, দ্বিতীয় সাবজেক্ট আপনাদের কি আছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কনস্টিটিউশন সম্পর্কে এখানে আপনাদের 1.5 ঘন্টা টাইমে 50 নাম্বারের কোশ্চেন থাকবে। এগুলো সবই কিন্তু এসে টাইপ কোশ্চেন, কোনো এমসিকিউ বা শর্ট কোশ্চেন কিচ্ছু এখানে আপনি পাবেন না। তাহলে এই 1.5 ঘন্টা টাইমে আপনাকে 50 নাম্বার থাকবে কনস্টিটিউশনের ওপর, আপনাকে কোশ্চেন দেবে। কনস্টিটিউশনের কোন কোন জায়গাগুলো নর্মালি থাকে? নর্মালি কনস্টিটিউশনে যেগুলো ফিনান্স রিলেটেড, যেমন ফাইন্যান্স কমিশন থাকে, যেমন হচ্ছে মানি বিল কিভাবে পাস হয়, অ্যাপ্রোপ্রিয়েশন বিল, এই যে বাজেটিং, এই ইস্যুগুলোর ওপর, এবং ট্রেড অ্যান্ড কন্ট্রাক্ট যেগুলো আছে, এই জায়গাগুলোর ওপরেই আমাদের থাকে 50 নাম্বারের ওপর 1.5 ঘন্টার টাইম থাকে। হলো? এবার সাবজেক্ট নাম্বার 3, 3 নাম্বার সাবজেক্টে কি থাকে? 3 নাম্বার সাবজেক্টে আমাদের থাকছে হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। আচ্ছা, এটা সাবজেক্ট হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6। আচ্ছা, 3 নাম্বার সাবজেক্টে আমাদের কি থাকছে? 3 নাম্বার সাবজেক্টে থাকছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানেও আপনাদের কিন্তু সব ব্রড কোশ্চেন, মানে এসে টাইপ কোশ্চেন, কোনো এমসিকিউ কোশ্চেন কিন্তু আমাদের এখানে থাকে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সেও তাই 50 নাম্বার থাকে, টোটাল 1.5 ঘন্টা আপনাদের হাতে সময়। এবার এখানে কি কি থাকে জিকে পার্টে? আমরা নর্মালি জিকে পার্টে যেটা থাকে সেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। যদি কারো কাছে কার্তিক চন্দ্র দের যে বইটা আছে বিসিএস এর জন্য, এছাড়াও ক্লাস 9, 10-এ যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টটা আছে, ওইটুকু পার্টই ইজ এনাফ। এখানে কিন্তু ওই যে শক্তি সম্পদ বলুন,
আপনি ওয়েস্ট বেঙ্গলের নদ নদী বলুন, ভূপ্রকৃতি বলুন, যেগুলো আছে যেমন সুন্দরবন অঞ্চলের যে সমস্ত নদী, এই যে এই পার্টগুলোর ওপর কিন্তু এখানে কোশ্চেন থাকবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো বুঝতেই পারছেন, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ন্যাশনাল ইম্পর্টেন্স ওপর দাঁড়িয়ে আছে, যেমন ধরুন আপনি বলতে পারি ওয়ান নেশান ওয়ান ইলেকশন, যেমন নতুন বিল পাস হলো এটা। এছাড়াও আরও যে সমস্ত বিষয়গুলো, যেমন হ্যাঁ লাস্ট ইয়ারে দেখবেন যেগুলো খুব ইদানিংকালে যেগুলো জাতীয় বা আন্তর্জাতিক লেভেলে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলোর ওপর কিন্তু এখানে কিন্তু ব্রড কোশ্চেন, কোনো রকম এমসিকিউ বা শর্ট কোশ্চেন আপনাদের থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে সাবজেক্ট নাম্বার 4, চতুর্থ সাবজেক্টে কি আছে? চতুর্থ সাবজেক্টে আছে সিভিল অডিট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল। এইটা কিন্তু পুরো 100 নাম্বারের কোশ্চেন, 3 ঘন্টা আপনাদের হাতে সময় থাকবে। তাহলে এখানে কোশ্চেন কি থাকবে? এখানেও কি শর্ট কোশ্চেন থাকবে না ব্রড কোশ্চেন থাকবে? আপনাদের প্রথম প্রশ্ন আসবে, দেখুন এই যে সাবজেক্ট নাম্বার 4, এই সাবজেক্ট নাম্বার 4-এ টোটাল আপনাকে 5টা কোশ্চেন করতে হবে, 20 নাম্বার করে, টোটাল 100 নাম্বারের কোশ্চেন। ঠিক আছে? এর মধ্যে কোশ্চেন নাম্বার 1টা থাকবে শর্ট কোশ্চেন, তাতে 2 নাম্বার করে 10টা করতে হবে, তাহলে 10 × 2 = 20। তাহলে কি বললাম, কোশ্চেন নাম্বার 1টা হচ্ছে কম্পালসারি, যেখানে 10টা কোশ্চেন করতে হবে, 2 নাম্বার করে, টোটাল 20 থাকবে। আর বাকি কোশ্চেন নাম্বার 2 থেকে আপ টু কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত, তার মধ্যে থেকে যে কোনো আপনাকে কটা করতে হবে? 4টে করতে হবে। সেই 4টে কোশ্চেনের ওই 20 নাম্বার করে আপনাকে 4×20 + 20, টোটাল 100 নাম্বার। বোঝা গেল? বাকি কোশ্চেন নাম্বার 2 থেকে কোশ্চেন নাম্বার 6-এর মধ্যে থেকে এনি ফোর 4টে করতে হবে, যার পুরোপুরি ডেসক্রিপটিভ কোশ্চেন 20 নাম্বার করে। তাহলে আমার কত দাঁড়ালো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই সিভিল অডিট অ্যাকাউন্ট সার্ভিস রুলে কি কি থাকে? আচ্ছা, কি কি থাকে আমি একটু পরে আসছি। আচ্ছা, আমি তাহলে আগে আমি সিলেবাসটা বলে নিচ্ছি, তারপর কিসে কি আছে সেটা নিয়ে ডিসকাশনে আসছি। এরপরে সাবজেক্ট নাম্বার 5, সাবজেক্ট নাম্বার 5-এ কি আছে? আপনার অ্যারিথমেটিক আছে, যেখানে আপনার 100 নাম্বার টোটাল থাকবে, 3 ঘন্টা টাইম। এবার এই অ্যারিথমেটিকটা কি এমসিকিউ থাকে না ডেসক্রিপটিভ থাকে? এই অ্যারিথমেটিক কিন্তু পুরোপুরি ক্লাস 10 লেভেলের ডেসক্রিপটিভ থাকবে। এখানে আপনাদের 4 নাম্বার, 2 নাম্বারেরও অঙ্ক থাকে, 4 নাম্বারেরও থাকে, 6 নাম্বারেরও থাকে এবং 8 নাম্বারেরও অঙ্ক থাকে। ঠিক আছে? সবই কিন্তু ডেসক্রিপটিভ। তাহলে কিন্তু এখানে মাথায় রাখতে হবে, এটা কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, আপ টু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের অনলি পাটিগণিত, পিওরলি পাটিগণিতের ওপর কিন্তু এই অ্যারিথমেটিকটা থাকে, কোনো বীজগণিত থাকে না, কোনো পরিমিতি খুব অল্প, রিসেন্ট ইয়ারে 2-1 বছর কিন্তু পরিমিতির ওপর খুব কম, যেমন যেগুলো আছে, যেগুলো ওই যে রেক্ট্যাঙ্গেল বা বর্গক্ষেত্র, স্কোয়ার, এর ওপর 2-1টা কোশ্চেন আসছে, না হলে কিন্তু আজ পর্যন্ত আপনার অ্যারিথমেটিকে পরিমিতির ওপর কোনো অঙ্ক আসেনি। আপনারা মেনলি চেষ্টা করবেন অ্যারিথমেটিকে শুধুমাত্র পাটিগণিত পার্টটাই ভালো করে দেখার, ক্লাস 10 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এরপরে সাবজেক্ট নাম্বার 6, 6 নাম্বার সাবজেক্ট। 6 নাম্বার সাবজেক্টে আপনাদের কি আছে? এই 6 নাম্বার সাবজেক্টটাই হচ্ছে অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। টোটাল ফুল মার্কস এখানে কিন্তু 100 নাম্বার আছে, 3 ঘন্টা কিন্তু টাইম দেবে। এবার এই চ্যাপ্টারটাই হচ্ছে, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে হয়তো এটা ইজি হয়, কিন্তু যারা বেশিরভাগই সব নন কমার্সরা, তো নন কমার্সদের ক্ষেত্রে এই সাবজেক্টটাই আপনাদেরকে একটু পড়তে হবে। এখানে কি থাকে? এখানে টোটাল 2টো পার্টে ভাগ করা থাকে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এতে কি থাকে? গ্রুপ এ তে থাকে অডিটিং, গ্রুপ বিতে থাকে অ্যাকাউন্টস। ঠিক আছে? বলে দেওয়া হয় যে কোনো গ্রুপ থেকে মিনিমাম আপনাকে 2টো করে নিতে হবে। তাহলে আপনারা কি করবেন? আপনারা এই পেপারে যদি মার্কস বেশি ক্যারি করতে হয়, তাহলে আপনারা অডিটিং থেকে 2টো কোশ্চেন করবেন ইন্টু 20 করে, অর্থাৎ 40 মার্কস অডিটিং থেকে হলো। আর অ্যাকাউন্টেন্সি থেকে 3টে কোশ্চেন করবেন ইন্টু 20 মার্কস, তাহলে টোটাল 60 মার্কস হয়ে গেল। তাহলে টোটাল, তাহলে কি বললাম, অডিট থেকে 2টো কোশ্চেন করবেন, মিনিমাম 2টো করতেই হবে, তাতে 40 নাম্বার হয়ে গেল। আর অ্যাকাউন্টেন্সি থেকে 3টে কোশ্চেন করবেন 20 মার্কস করে, তাহলে তাতে 60 মার্কস হয়ে গেল। ঠিক আছে?
এই চ্যাপ্টারের ওপরেই কিন্তু এই সাবজেক্টের ওপরেই আপনার এই পরীক্ষায় কিন্তু নাম আসবে না আসবে না সেটা এই পরীক্ষার মানে এই সাবজেক্টের ওপরেই কিন্তু ম্যাক্সিমামটা ডিপেন্ড করছে। এই সাবজেক্টটা একটু ভালো করে কিন্তু আপনাদেরকে পড়তে হবে বা ভালো করে জানতে হবে। হলো? এরপরে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। মানে আপনি যদি ওভারঅল এই টোটাল 6টা সাবজেক্টে ওভারঅল যদি পার্সোনালিটি টেস্টের জন্য এলিজেবল হন, তাহলে ওরা আপনাকে পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ারের জন্য কোয়ালিফাই করাবে। কোয়ালিফাই করালে আপনি পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হবেন। সেখানে আছে টোটাল 50 নাম্বার। এই 50 নাম্বারের মধ্যে আপনি কত পেলেন, ইনক্লুডিং এই যে পরীক্ষা রিটেন এক্সাম প্লাস পার্সোনালিটি টেস্ট, টোটাল নিয়ে কিন্তু আপনার মেরিট লিস্ট হবে। বোঝা গেল? মানে শুধু মেরিট লিস্ট শুধু পার্সোনালিটি টেস্টে হবে না, টোটাল সাবজেক্ট যেটা রিটিন দিয়েছেন, রিটিন প্লাস পার্সোনালিটি টেস্ট নিয়ে আপনার টোটালের ওপরে আপনার হচ্ছে মেরিট লিস্ট হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আপনাদেরকে কি কি করতে হচ্ছে না, আপনাদের কাছে মেনলি অজানা বিষয় কোন কোন বিষয়গুলো, সিভিল অডিট অ্যাকাউন্ট সার্ভিস রুল আর হচ্ছে অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি যারা নন কমার্স। তাহলে এই দুটো সাবজেক্ট নিয়ে আমি একটু ডিটেলস আপনাদের কাছে আলোচনা করছি, দেখে নিন। বাকি পেপারগুলো আপনারা সবাই কম বেশি সবাই জানেন, ইংরাজি সবাই পড়ে এসেছেন, কনস্টিটিউশন সবাই পড়ে এসেছেন, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সবাই পড়ে এসেছেন, অ্যারিথমেটিকও সবাই পড়ে এসেছেন। তাহলে শুধু সিভিল অডিট অ্যাকাউন্ট সার্ভিস রুল আর অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে আমি এবার আলোচনা করছি। ঠিক আছে? তাহলে আমি পুরোটা মুছে দিলাম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে সিভিল অডিট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল। সিভিল অডিট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল। এখানে কি থাকে বললাম, এখানে কোশ্চেন নাম্বার 1, যেটা কোশ্চেন নাম্বার 1 তাতে টোটাল 10টা কোশ্চেন করতে হবে ইন্টু 2 করে, তাহলে 20 মার্কস। আর কোশ্চেন নাম্বার 2 থেকে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত, তাহলে 2 3 4 5 6 এই 5টার মধ্যে থেকে আপনাকে যে কোনো 4টে করতে হবে ইন্টু 20 করে, তাহলে টোটাল 80 মার্কস, মানে টোটাল 100 মার্কস হয়ে গেল। এবার এখানে সিলেবাস কি কি আছে, এখানে সিলেবাসে আছে প্রথম ওয়েস্ট বেঙ্গল WBSR সার্ভিস রুল। সার্ভিস রুলের দুটো পার্ট, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ কি আছে, পার্ট 1-এ নর্মালি আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে কাদের ক্ষেত্রে সার্ভিস রুল প্রযোজ্য, সার্ভিস রুলে কি কি ছুটি আছে, আপনারা কি কি ছুটি প্রাপ্য, আপনারা কেউ যদি আনঅথরাইজড লিভ নিয়ে নেন তাহলে তার ক্ষেত্রে কি করণীয়, তারপরে আপনাদের যদি ধরুন কাউকে সাসপেনশন করা হলো সে কি পাবে, তার এলিজিবিলিটি কি, এটসেট্রা এটসেট্রা নিয়ে সার্ভিস রুল পার্ট 1টা গেল। তাহলে পার্ট 2-তে কি আছে, সার্ভিস রুল পার্ট 2। সার্ভিস রুল পার্ট 2-তে আছে নর্মালি আপনাদের যখন ট্রান্সফার হয়, ধরুন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হলো, তাহলে সেই কত দিনের আপনি ছুটি পাবেন এবং এই ট্রান্সফার গ্র্যান্ট কি হবে, প্যাকিং অ্যালাউন্সেস আপনারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, ট্রান্সফার গ্র্যান্ট, প্যাকিং গ্র্যান্ট, এছাড়াও আরও এখানে বিষয় আছে, আপনারা ধরুন কোথাও কোনো ট্রেনিংয়ে গেলেন বা কোনো জায়গায় হয়তো অফিসিয়াল কাজে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ডেলি অ্যালাউন্সেস ক্লেম করতে পারেন, কতটা ডেলি অ্যালাউন্সেস পাবেন, কলকাতার ক্ষেত্রে এক নিয়ম, কলকাতার বাইরে আর এক নিয়ম, এটসেট্রা এটসেট্রা নিয়ে হচ্ছে সার্ভিস রুল পার্ট 2। তাহলে বোঝা গেল পার্ট 1 কি আর পার্ট 2 এই দুটো কিন্তু আলাদা আলাদা। নাম্বার 2 যেটা থাকে ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুল WBFR। ফিনান্সিয়াল রুলে কি থাকে, ফিনান্সিয়াল রুলে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ফিনান্সটাকে সরকার, জানেন আপনারা একটা ফিনান্সের WB ফিন পোর্টালে যাবেন, গিয়ে ওখানে দেখবেন বিভিন্ন যে সমস্ত জিওগুলো বেরিয়েছে, এই জিওগুলোর ওপরে বেস করে WBFR এখানে ম্যাক্সিমামটা থাকে। মানে আমি এখানে বলছি পরিষ্কার, পারচেজ রুল থাকে, আপনারা জানেন পারচেজ রুল যেটা 5400 জিও অনুসারে কি কি আছে, কত পর্যন্ত কোটেশন, কত পর্যন্ত আপনারা টেন্ডার করবেন, কত পর্যন্ত টেন্ডার করবেন, কত দিনের সময় দেবেন, কোন কোন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করবেন, এটসেট্রা এটসেট্রা নিয়ে হচ্ছে পারচেজ রুল। এছাড়াও এখানে আরও জিনিস আছে বিভিন্ন, যেমন পিডাব্লিউ যারা হচ্ছে মানে কি বলবো কনস্ট্রাকশন যারা করে, যেমন পিডাব্লিউডি, যেমন ইরিগেশন, এই সমস্ত বিষয় যে সমস্তগুলো আছে ডিপার্টমেন্টগুলো, এদের কিছু কিছু রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু এইখানে WBFR এর মধ্যে ঢোকানো আছে। ঠিক আছে?
আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল 3 নাম্বার WBTR। টিআর মানে হচ্ছে ট্রেজারি রুল। ট্রেজারি রুল 2005 সালে কিন্তু আমাদের লাস্ট যেটা হয়েছিল 2005 সালের ওর ওপরেই পাবলিশড হয়েছিল, পরবর্তীকালে কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুলে কি আছে? ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল মানে ট্রেজারি চালানোর ক্ষেত্রে ট্রেজারি কি, ট্রেজারি কয় ধরনের, ট্রেজারিতে কিভাবে বিল সাবমিট করা হয়, কিভাবে বিল প্রিপেয়ার করা হয়, সেই বিলটা ট্রেজারি কিভাবে পাস করে, হ্যাঁ, এই যে বিষয়গুলো, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল। মানে ডিডিও ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের কী রেসপন্সিবিলিটি, ট্রেজারি অফিসারের বিল পাসের ক্ষেত্রে কী রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডিসিআরবি। ডিসিআরবি রুল 1971। এখানে কি আছে? ডিসিআরবি রুল 1971-এ আছে আপনাদের যে পেনশন, আপনারা জানেন সরকারি চাকরির শেষে একটা পেনশন পাওয়া যায়। তাহলে এই পেনশনের বিভিন্ন প্রকারভেদ, কারা পেনশন পাবে, পেনশন পাওয়ার মিনিমাম ক্রাইটেরিয়া কি, পেনশন ধরনের, বিভিন্ন ধরনের, কেউ হয়তো চাকরি জীবন শেষ করলো না, তার আগে ভলেন্টিয়ারি নিলেও সে একটা পেনশন পেতে পারে, কেউ হচ্ছে ধরুন প্রোরাটা পেনশন পেতে পারে, মানে কেউ কোনো অর্গানাইজেশন সরকার পরবর্তীকালে অ্যাকোয়ার করেছে, এই রকম সরকার অধীনস্থ সংস্থাগুলোয় প্রোরাটা পেনশন। এছাড়াও আমরা আপনারা যেটা নর্মালি পাই অফিস থেকে সেটা সুপার অ্যানুয়েশন পেনশন। এছাড়াও কেউ যদি মেডিকেল সার্টিফিকেটের বেসিসে চাকরি থেকে রিটায়ারমেন্ট নিতে হয় তাকে হচ্ছে ইনভ্যালিড পেনশন। এই যে বিষয়গুলো নিয়ে আমাদের টোটাল ডিসিআরবি রুল, এখানে হচ্ছে ডেথ গ্র্যাচুইটি বা রিটায়ারিং গ্র্যাচুইটি, এই টোটাল ক্যালকুলেশনটাই কিন্তু টোটাল বিষয়টাই হচ্ছে ডিসিআরবি রুল 1971-এ এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে। তাহলে এইখান থেকে এই টোটাল আরও আছে এখানে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল বললাম, তারপরে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল 1990 5 নাম্বার, যেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল 1990। এখানে কি আছে? গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল মানে কি? গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল মানে আপনারা যেমন আমাদের কি করেন, আপনারা টাকাগুলোকে বিভিন্ন অ্যাকাউন্টসে আমরা তো ভাগ করে রাখি, সরকারের ক্ষেত্রেও তাই। সরকার তার টাকাটাকে বিভিন্ন হিসাবে নর্মালি 3টে অ্যাকাউন্টসে সরকার টাকাটাকে রাখে। একটাকে কি বলে? কনসলিডেটেড ফান্ড, একটাকে বলা হয় কন্টিনজেন্সি ফান্ড, আর একটাকে বলা হয় পাবলিক অ্যাকাউন্ট। তাহলে এই যে টোটাল টাকাটা, এই যে বিভিন্ন হেডে কোন হেডে টাকা সরকার রাখছে, সরকারের যখন টাকা বরোইং করতে হয়, জানেন যে সরকার মার্কেট থেকে টাকা বড়ো করে, তাহলে সেই বড়ো করার নিয়ম কি, ধার করার নিয়ম কি, কত শতাংশ অবধি ধার করতে পারে, এটসেট্রা নিয়ে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল 1990 আছে। ঠিক আছে। এছাড়াও আরেকটাও আছে অডিট ম্যানুয়াল। অডিট ম্যানুয়ালেও কিছু কিছু কোশ্চেন আছে, যেটা হচ্ছে 6 নাম্বারে আছে হচ্ছে অডিট ম্যানুয়াল। অডিট ম্যানুয়াল, এই অডিট ম্যানুয়ালেও বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো আসে, যেমন ধরুন এজি অডিটের কি রেসপন্সিবিলিটি, হ্যাঁ, প্রত্যেকটা অডিট করার পরে অডিটের যে রিপোর্টগুলো কার মাধ্যমে হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যায়, এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে হচ্ছে অডিট ম্যানুয়াল রয়েছে। তাহলে মেনলি আপনাদের কাছে কি কি করতে হবে? ধরুন এই 4টে থেকে হয় ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 1-2 থেকে 2টো কোশ্চেন কি একটা কোশ্চেন পেয়ে যাবেন, ট্রেজারি রুল ফিনান্স রুল এই দুটো থেকে দুটো, ট্রেজারি রুল ফিনান্স রুল থেকে ধরে নিন একটা পেয়ে যাবেন, ডিসিআরবি রুল থেকে একটা পেয়ে যাবেন, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল বা অডিট ম্যানুয়াল থেকে একটা পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আপনি 4টে, আর শর্ট কোশ্চেন টোটাল ওই 14 থেকে 15টা দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে 10টা করতে হবে। তাহলে টোটাল সিভিল অডিট অ্যাকাউন্ট সার্ভিস রুল, এটা কিন্তু খুব সহজ চ্যাপ্টার, একবার করে পড়লেই কিন্তু এটার জন্য চিন্তা করার কোনো দরকার নেই, এটা খুব ইজি বিষয়, এইটা কিন্তু আপনাদের কাছে হয়ে যাবে, অসুবিধা নেই। এরপরে যে বিষয়টা নিয়ে মেনলি আলোচনা করব সেটা আমাদের কি, সেটা হচ্ছে অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। এইটা একটুখানি ভালো করে দেখে নিন। এই যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে হয়তো এটা কোনো ইস্যু নয়, কিন্তু যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্সি এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এইটা কিন্তু 100 নাম্বার আছে, এইটার ওপরেই কিন্তু অনেকে ডিপেন্ড করে কার কে কতটা মানে মেরিট লিস্টে আসতে পারবে কি না পারবে। ধরুন অডিটে, অডিটে কি কি আছে? অডিটে আপনাদের যেগুলোকে আছে সেগুলোকে হচ্ছে ইন্টারনাল চেক, মানে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা, যদি কেউ বাংলায় লেখেন বাংলা বা ইংরাজি যে কোনো ভাষায় লিখতে পারেন। এছাড়া আছে ভাউচিং,
এছাড়া আছে অ্যাসেট বা লায়াবিলিটির ভ্যালুয়েশন অ্যান্ড ভেরিফিকেশান। আমি সবগুলো লিখতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, আমি ছোট্ট করেই বলছি। এছাড়াও আছে কি ডিউটি অফ দ্য অডিটার রেসপন্সিবিলিটি, ডিউটি রেসপন্সিবিলিটি অফ দ্য অডিটার আছে। তারপরে বিভিন্ন অর্গানাইজেশানে যে অডিট করা হয় তার একটা স্যাম্পল প্রোফর্মা আপনাকে বানাতে দিতে পারে। এই অডিট থেকে আপনাকে দুটো কোশ্চেন করতেই হবে, 20 নাম্বার করে, টোটাল 40 মার্কস হয়ে গেল। এটা কিন্তু পুরো থিওরি, এটা হচ্ছে থিওরি। আর এই যে অ্যাকাউন্টসটা, এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল, মানে অঙ্ক। ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রবলেম। তাহলে প্রবলেম এবার দেখছি অ্যাকাউন্টসে কি কি করতে হবে। আমাদের আমাদের হাতে বেশি সময় নেই, জোর 3 মাস সময়। তাহলে এই 3 মাসের মধ্যে আমি শিওর শর্ট যেগুলো শিওরই পরীক্ষা আছে, সেই সিলেবাস অনেক আছে, তাহলে আমি শুধু সেগুলোকে করব। আমি করব ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টে কি কি করতে হয়? ট্রেডিং অ্যাকাউন্ট করতে হয়, পিএল অ্যাকাউন্ট করতে হয়, আর হচ্ছে ব্যালেন্স শিট করতে হয়। এই তিনটে করতে হয়, এটা পড়বেই পরীক্ষায়। এবছরের জন্য ইম্পর্টেন্ট 2 নাম্বার হচ্ছে ইস্যু অফ শেয়ার। এই বছরের জন্য বলে দিচ্ছি আমি, কিন্তু ইস্যু অফ শেয়ারটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ইস্যু অফ শেয়ারের কোন চ্যাপ্টারটা করবেন পার্টিকুলারলি করব আমরা প্রো রাটা অ্যালটমেন্ট, প্রো রাটা অ্যালটমেন্ট। ঠিক আছে, নর্মালি 4টে অঙ্ক করলে ইস্যু অফ শেয়ারের হয়ে যাবে, প্রো রাটা অ্যালটমেন্টের ইস্যু। 3 নাম্বার এই বছরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হায়ার পারচেস। হায়ার পারচেসের 3টে টাইপের অঙ্ক আছে, 3টে টাইপের অঙ্ক আছে, করলেই যথেষ্ট। নাম্বার 4, 4 নাম্বার যেটা করব সেটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ব্রাঞ্চ অ্যাকাউন্ট এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ব্রাঞ্চ অ্যাকাউন্টেও 3টে টাইপের অঙ্ক আছে। এই 3টে টাইপের অঙ্ক কিন্তু করে নিলে বছরের জন্য আশা করি এইখান থেকে টোটাল আপনি 2টো অঙ্ক, আমি এছাড়াও এইখান থেকে 3টে অঙ্ক পেয়ে যাবেন, এই যে 4টে চ্যাপ্টার বললাম। এছাড়াও বছরের জন্য লাস্ট ইয়ারে আপনাদের হচ্ছে এটা চলে এসেছে, পরীক্ষায় পড়ে গেছে, ইন্স্যুরেন্স ক্লেম আর হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ যদি কেউ করেন তাহলে পার্টনারশিপে লাস্ট ইয়ারে ডিসলিউশনটা পড়ে গেছে। তাহলে পার্টনারশিপ যদি করি আমরা, তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে অ্যাডমিশন। প্রথমে হচ্ছে অ্যাডমিশন করব, তারপরে রিটায়ারমেন্ট করব, তারপরে কি করব? ডিসলিউশনটা লাস্ট ইয়ারে পড়ে গেছে, আশা করি ডিসলিউশনটা পড়বে না। এরপর হচ্ছে পিস মিল ডিস্ট্রিবিউশন করব, পিস মিল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই 3টে। কি এর সঙ্গে ধরুন যদি আমরা করি ইনসলভেন্সি অফ দ্য পার্টনার্স, এইটাও কিন্তু করতে পারি। নর্মালি এই 3টে করলেই হয়ে যাবে এবছরের জন্য। আচ্ছা, এর ছাড়াও আমরা যদি আর একটা চ্যাপ্টার এই বছরে খুবই ইম্পর্টেন্ট আছে, সেটা ধরে নিন, আর কোন চ্যাপ্টারটা এখানে করা যেতে পারে এই বছরের জন্য? ইন্স্যুরেন্স ক্লেম লাস্ট পরপর 2 বছর এসে গেছে, এবছর আসার প্রবাবিলিটি কিন্তু খুবই কম। ঠিক আছে, মোটামুটি এই কটা চ্যাপ্টার করলেই কিন্তু ধরে নিচ্ছে আমরা অ্যাকাউন্টসের 3টে অঙ্ক পেয়ে যাব। তার মধ্যে শিওর ফাইনাল অ্যাকাউন্টস পাবোই, শিওর ইস্যু অফ শেয়ার, আর এই দুটো থেকে একটা পাবোই, মানে 2টো অঙ্ক আমার কিন্তু শিওর হয়ে গেল, 20, 20, 40। আর এই ব্রাঞ্চ পার্টনারশিপ এইগুলো থেকে বা সেলফ লেজার, এইটাও কিন্তু পরীক্ষায় অনেকবার পড়ছে, সেলফ ব্যালেন্সিং লেজার যেটা, এইটা থেকেও কিন্তু একটা পেয়ে যাব। এই টোটাল 4 থেকে 6 পর্যন্ত এই কতগুলো চ্যাপ্টার থেকে একটা পেয়ে যাব। তাহলে আমি টোটাল 3টে অঙ্ক আমাকে করতে হবে। আমি এই কটা চ্যাপ্টার করলেই কিন্তু এবছরের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। তো যারা যারা, তাহলে লাস্ট আমি আবার বলছি, এবারে হচ্ছে লাস্ট ইয়ারে কত কাট অফ নেমেছিল। লাস্ট ইয়ারে ফর দ্য জেনারেল ক্যাটাগরি 282 কাট অফ নেমেছিল। এবছর কিন্তু 23 এবং 24 পরীক্ষা হয়নি, আপনারা জানেন 2023 আর হচ্ছে 2024 পরীক্ষা হয়নি। দুটোকে একসঙ্গে ওরা পাঞ্চ করে দিচ্ছে, দিয়ে আমাদের এক্সপেক্টেড ভ্যাকেন্সি মোর অর লেস ধরে নিচ্ছি 16 এক্সপেক্টেড ভ্যাকেন্সি। তাহলে এই 16টা ভ্যাকেন্সির জন্য আমরা এবছর অর্থাৎ 25 সালে অ্যাডভার্টাইজমেন্ট পাবো। এই 16টার জন্য জেনারেল কাট অফ মার্কস আমি ধরে নিচ্ছি 290 উইল বি দ্য কাট অফ মার্কস ফর জেনারেল, কাট অফ মার্কস ফর জেনারেল। এবার এই 290-র মধ্যে কিসে কত পেতে পারি আমি একবার ভাগ করে নিই। তাহলে আমাকে এই রকম অনুযায়ী যেতে হবে। ধরুন আমি ইংলিশ, সবার প্রথম ইংলিশে কত পেতে হবে আমাকে? ইংলিশ যদি আমি খুব ভালো না হই, ধরে নিলাম আমি খুব ভালো নয়, ইংলিশে আমি মোর অর লেস 28 এরকম একটা মার্কস পাবো, কি 25 to 28 পাবো। তারপরে আমি জিকে অ্যান্ড, আচ্ছা, এরপরে হচ্ছে কনস্টিটিউশন আছে,
তাহলে কনস্টিটিউশনে কত পেতে পারি? কনস্টিটিউশনে ওই ধরে নিন 30-র আশপাশে পাবো। আচ্ছা, তারপরে আমি ধরে নিচ্ছি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও মোর অর লেস ওই ধরে নিচ্ছি আমি ওই এটাও হচ্ছে 30 পাবো। এরপরে যেটা 100 নাম্বার করে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক আপনাকে কিন্তু অ্যাবাভ 80 স্কোর করতেই হবে। সবাই 100-এ, অনেকে 100-এ 100 পায়, আমি ধরে নিলাম আপনি 85 পাবেন অ্যারিথমেটিক। আচ্ছা, এরপরে আমি যেটা আসছি মানে সিভিল অডিট অ্যান্ড সিভিল অডিট, ওই যেটা পার্টটা দেখালাম সিভিল অডিট সার্ভিস রুলের, ওইটা থেকে খুব কম করে হলেও আমার কাছে 65 পাবো আমি। খুব ইজি ওটা, 20টা শর্ট কোশ্চেন, 10টা শর্ট কোশ্চেনে 20 শিওর, বাকিগুলো 80 থেকে আমি সব নিয়ে 65, মানে আমার 55 নাম্বার তুলতে হবে, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে আমি কত পেতে পারি? অ্যাকাউন্টসে যদি 3টে অঙ্ক করি, 3×20 60, ওই 60 থেকে আমি ধরে নিচ্ছি 3×15 45, আর দুটো থিওরি করছি, দুটো থিওরিতে 10-10-20, তাহলে 45 আর 20 কত হচ্ছে আমার? 65, তাই তো? তাহলে টোটাল আমার কত দাঁড়াচ্ছে? 5 5 10, 5 15, 15 5 হচ্ছে 20, আর 3 হচ্ছে 23 3, হ্যাঁ থেকে 2, 6 2 8 6 14, 14 8 হচ্ছে 22, 22 23 25 26 27 28, তার সাথে 2 30, তাহলে 303। এর সঙ্গে প্লাস আমার ইন্টারভিউ, ইন্টারভিউ যদি আমার খুব খারাপও হয়, ধরে নিচ্ছি ইন্টারভিউ খুব খারাপ হলো, তাহলে ইন্টারভিউতেও যদি আমি অন্তত 25 পাই, তাহলে কত হচ্ছে? 328, 328 থেকে 330, আমি ধরে নিচ্ছি 330, তাহলে 330 পেলে আমার 290, লাস্ট ইয়ারে 282 জেনারেল কাট অফ ছিল, যেখানে ভ্যাকেন্সি ছিল সব নিয়ে 11টার মতো, ঠিক আছে? তাহলে এবারে আমার 16টার মতো ভ্যাকেন্সি, আমি ধরে নিচ্ছি 290 কাট অফ, 290-এ আমি এমনি নর্মালি পড়লেও কিন্তু 328 উঠে যাচ্ছে। তো যারা যারা বন্ধুরা, আপনারা যারা যারা চেষ্টা করছেন বা যারা যারা চাইছেন এই বছর পরীক্ষায় একটা প্রিপারেশনের সঙ্গে পরীক্ষায় অ্যাপিয়ার হতে, এবং একটা সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এসেছে, তো যারা যারা অ্যাপিয়ার হতে চাইছেন, লিঙ্কে আমার নাম্বার দেয়া থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে গাইড করতে পারি, ঠিক আছে? তো বেস্ট অফ লাক। আপনারা যারা যারা চাইছেন তারা কিন্তু ইমিডিয়েট পড়াশোনা শুরু করে দেন। এবছর কিন্তু একটা সুবর্ণ সুযোগ, মানে এই সার্ভিসে কিন্তু এখন প্রচুর ভ্যাকেন্সি আছে। আশা করছি আগামী বছর, প্রত্যেক বছরই পরীক্ষা হবে, আগামী বছরেও কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করবে আশা করছি, ঠিক আছে? এই বলে তাহলে আজকে আমি এখানে ক্লোজ করছি। হ্যাঁ, আপনারা কিন্তু শুরু করে দেন পড়াশোনা। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।